আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা ভূগোলের নতুন টপিক নিয়ে। ক্লাস 9 যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো তাদের এই ভূগোলের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক তোমাদের রয়েছে, যেটির নাম হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। তাহলে ক্লাস 9-এর এই চ্যাপ্টারটি এতটাই ইম্পর্টেন্ট যে এটা যদি তোমরা এখন থেকেই খুব ভালোভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে গিয়ে অনেক কিছুই ঠিকভাবে বুঝতে পারবে না। এই চ্যাপ্টারটির গুরুত্ব অপরিসীম। তোমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো, যাদের ভূগোল বিষয়টা রয়েছে, তাদের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এই চ্যাপ্টারটি কিন্তু তোমরা পরবর্তীতে ক্লাস 10, ক্লাস 11, 12 সব সময় যতদিন তোমরা ভূগোলের সঙ্গে থাকবে তোমরা কিন্তু এই চ্যাপ্টারটি পাবেই পাবে। কারণ এটা হচ্ছে একটা বেস। তোমরা যদি এই অধ্যায়টি ঠিক করে না বোঝো তাহলে কিন্তু পরবর্তীতে অনেক কিছুই বুঝতে পারবে না। তাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তোমরা বসে পড়ো, সঙ্গে একটা খাতা আর একটা পেন নিয়ে নাও। যখনই কোনো কিছু অসুবিধা হবে তোমরা সেগুলো নোট ডাউন করে রাখবে। আর হ্যাঁ, এই ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রশ্নগুলো অবশ্যই করতে পারো। ঠিক আছে, চলো তবে কথা শেষ করে আমরা পড়া শুরু করি। ঠিক আছে, চলো তাহলে দেখি আজকে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। এটা ক্লাস 9 জিওগ্রাফি, খুব সুন্দর একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, আমরা যখনই বলছি পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, এখানে কিন্তু একটা শব্দ মনে রাখবে, সেটা হচ্ছে অবস্থান। তাহলে অবস্থান বিষয়টা কি সেটা আমাদের একবার দেখতে হবে। অবস্থান বলতে আমাদের পৃথিবী পৃষ্ঠের মধ্যে, এই যে পৃথিবী দেখতে পাচ্ছ, এই পৃথিবীর মধ্যে ঠিক কোথায় আমরা অবস্থান করছি, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা রয়েছি, তাহলে সেই জায়গাটি সম্পর্কে বলা হচ্ছে। এটা বিশেষ করে কোনো অবস্থান বলতে এখানে বোঝা যাচ্ছে দ্রাঘিমা রেখা আর অক্ষরেখার যে মিলনস্থল, সেই মিলনস্থলের কথা কিন্তু এখানটায় বলা হচ্ছে। আমরা একে একে করে যতই আমাদের এই সেশনটা এগিয়ে যেতে থাকবে আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা দেখি, বলছি যে এই যে আমাদের এখানটায় অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা বা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, এই বিষয়গুলো আমরা প্রথমে আগে জেনে নিই। তাহলে অক্ষরেখা কাকে বলে, দ্রাঘিমা রেখা কাকে বলে, এগুলো যদি আমরা জানি একবার, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সহজেই আমাদের পাঠ্য বিষয়টা বুঝতে পারবো। প্রথমে দেখি এই যে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা কাকে বলা হয়। এটা আমাদের পৃথিবী রয়েছে, এই পৃথিবীর মধ্যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি যে সমস্ত বিন্দুগুলি, যে সমস্ত লাইনগুলি রয়েছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি, সেই লাইনগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। সেই লাইনগুলিকে কি বলা হয়? দ্রাঘিমা রেখা। অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তাহলে উত্তর থেকে দক্ষিণের দিকে যদি এই রেখাগুলো এসে মিলে যায় তখন এগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। অর্থাৎ অর্থাৎ দাঁড়িয়ে আছে, তাই না, সেখান থেকে হচ্ছে দ্রাঘিমা রেখা। বুঝতে পারলে? এবারে চলে আসি অক্ষরেখা। অক্ষরেখা কাকে বলা হয়? এটা আমাদের পৃথিবী, এই পৃথিবীর এটা হচ্ছে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব দিক। এই যে পূর্ব দিক ও পশ্চিম দিকে যে সমস্ত রেখাগুলি রয়েছে, এইভাবে করে সেই সমস্ত রেখাগুলিকে কি বলা হয়? অক্ষরেখা। পৃথিবীকে যে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে তাকে বলা হচ্ছে অক্ষরেখা। তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, একটাকে বলছে অক্ষরেখা, অক্ষরেখা, তাহলে এটাকে বলছে অক্ষরেখা। তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, একটাকে বলছে দ্রাঘিমা রেখা আর একটাকে বলছে অক্ষরেখা। আমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানবো, এখানে তোমরা এতটুকু দেখে রাখো। বুঝে গেলে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা কাকে বলে। এবারে দেখি আমরা এই যে এই অক্ষরেখার মধ্যে একেবারে যে মাঝখানে রয়েছে না, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় নিরক্ষরেখা। কি বলা হয় এটাকে? নিরক্ষরেখা। অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সম দূরত্বে পৃথিবীর মধ্যভাগ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃহত্তাকার যে বৃহত্তম যে রেখা তাকে বলা হয় নিরক্ষরেখা। এর মান কত? 0 ডিগ্রি। তাহলে এই যে আমাদের
পৃথিবী রয়েছে তার মাঝামাঝি যে লাইনটা তাকে কি বলা হয়, নিরক্ষরেখা। এর মান কত, 0 ডিগ্রি। তাহলে আমরা কি জানলাম, প্রথমে জানলাম দ্রাঘিমা রেখা কাকে বলে, তারপরে জানলাম অক্ষরেখা কাকে বলে, আর তারপরে জানছি নিরক্ষরেখা, অর্থাৎ অক্ষরেখার মধ্যে সব থেকে বড় যে রেখাটা তাকে বলা হয় নিরক্ষরেখা। এই যে নিরক্ষরেখা এর মান কত, 0 ডিগ্রি। তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা। নেক্সটে চলে আসি, বলছে অক্ষাংশ। অক্ষাংশ দেখো কি, নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর কেন্দ্র উৎপন্ন কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ। অর্থাৎ আমাদের এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর মধ্যে আমরা এটাকে যদি কেন্দ্রবিন্দু ধরি, এই কেন্দ্রবিন্দু থেকে যদি কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমরা সেই কেন্দ্র থেকে কি করব, একটা লাইন টেনে দেব। আর এই লাইন টেনে দেওয়ার ফলে যে কোণ উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, কোণ। সেই কোণের ফলে যে লাইনটি আমরা পাবো তাকে বলা হয় অক্ষাংশ। ঠিক আছে, তাহলে পরে আমরা কি করতে পারবো, যে অ্যাঙ্গেলটা তৈরি হবে তাকে কি বলছে, অক্ষাংশ বা ল্যাটিটিউড। এরপরে চলে আসি লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ কাকে বলা হয়। বলছে যে মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমাংশ। ঠিক আছে, দ্রাঘিমা অর্থাৎ তাহলে কি, পূর্ব পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে, তাহলে এটাকে বলছি কি, দ্রাঘিমা রেখা। আমরা একটু আগে তো দেখেই নিলাম যে একটাকে বলা হচ্ছে অক্ষরেখা, একটাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এবারে চলে আসি আমাদের অক্ষরেখা। তাহলে প্যারালাল অফ ল্যাটিটিউড, তাহলে সমান অক্ষাংশ যুক্ত স্থানগুলিকে যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলা হয় অক্ষরেখা। আবারও এখানে বোঝানোর চেষ্টা করেছি আমি যে এখানে পৃথিবীর তাহলে পূর্ব আর হচ্ছে পশ্চিম দিকে যে রেখাগুলো টানা হয়েছে তাকে কি বলা হয়, অক্ষরেখা। ঠিক আছে, নেক্সট চলে যাই, দ্রাঘিমা রেখা কাকে বলছে। তাহলে সমান দ্রাঘিমাগুলোকে যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। তাহলে আমরা ঠিক একে একে করে জানলাম অক্ষাংশ, দ্রাঘিমাংশ এই সমস্ত বিষয়গুলো, আর অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এই বিষয়গুলো জানলাম। এবারে চলে আসি মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা কাকে বলছে, যে আমাদের এই যে দেখো এখানে এখানটায় রয়েছে মূল মধ্যরেখা, অর্থাৎ লন্ডনে গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে যে অতিক্রান্ত 0 ডিগ্রি তাকে বলা হয় মূল মধ্যরেখা। ঠিক আছে, তাহলে উত্তর থেকে দক্ষিণে যেটা গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে টানা হয়েছে তাকে কি বলা হচ্ছে, মূল মধ্যরেখা। অর্থাৎ আমাদের দ্রাঘিমা রেখার যে একেবারে মাঝামাঝি যে রেখাটা তাকে বলা হয় মূল মধ্যরেখা। ঠিক আছে, তাহলে তোমরা এই অংশটা খুব ভালো করে বুঝতে পারলে। যদি তোমরা বুঝতে না পারো, তোমরা আরেকবার কিন্তু ভিডিওটা ব্যাক করে গিয়ে আবার শুরু থেকে শুরু করতে পারো। ঠিক আছে, চলো দেখি। বলছে যে পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা। কেন আমরা অবস্থানটা নির্ণয় করব, কেন, কি প্রয়োজন আমাদের এই অবস্থান নির্ণয়ে। দেখো প্রথমেই বলে রাখি, আমাদের এখানটায় দেখো ভৌগোলিক অবস্থান কোন মহাদেশ, দেশ, শহর, পর্বত, নদী বা শিল্পাঞ্চলকে নিখুঁত অবস্থান সেটা জানা দরকার। তাহলে লোকেশনটা কোথায়, কোনো একটা স্থান, অর্থাৎ পৃথিবীর মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে, কিন্তু সেই যে জায়গা দুটো, সেই জায়গাগুলোর যে এক্স্যাক্ট অবস্থান পৃথিবীর মধ্যে কোথায় সেটা জানতে আমাদের এই যে অবস্থান সাহায্য করে। অর্থাৎ কোন জায়গাটি ঠিক কোথায় রয়েছে, পৃথিবীর উপরে কোথায় রয়েছে সেইটাকে বলছি কি অবস্থান। তাহলে কোনো একটি স্থান, ঠিক আছে, ধরি শিলিগুড়ি, তাহলে শিলিগুড়িটা পৃথিবীর মধ্যে কোথায় রয়েছে সেটাকেই কি বলছে, অবস্থান। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখিনি এখানটায় 2 নম্বর যে রাজনৈতিক সীমানা। তাহলে দুটি দেশের মধ্যে কোনো একটি দেশ, ধরি একটা দেশ হচ্ছে নেপাল, সেই নেপালের এরিয়া কতটা সেটা আমাকে জানতে হবে। আমাদের দেশ ভারত, তাহলে ভারতের মধ্যে এরিয়া কতটা, সেই এরিয়াটাকে বোঝানোর জন্য কিন্তু তোমরা কি, আমাদের এই অবস্থানটা খুব জরুরি, কোন একটা দেশের অবস্থান জানাটা খুব জরুরি। নেক্সট চলে আসছি নেভিগেশন। নৌবাহিনী, নৌ মানে হচ্ছে আমাদের সমুদ্রের মধ্যে যে জাহাজ, স্টিমার এগুলো যে চলাচল করে তাদের জন্য, এছাড়া রয়েছে বিমান চলাচলের জন্য,
এদের দিক নির্ধারণ করার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি কি অবস্থান। তাহলে অবস্থান যদি আমরা না জানি তাহলে কিন্তু বিমান চালাতে পারবো না, আমরা অবস্থান যদি না জানি আমরা সমুদ্রে জাহাজ চালাতে পারবো না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের কিন্তু খুব প্রয়োজন হয় অবস্থানটা জানা। নেক্সট চলে আসছে এখানটায় জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম। দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যেটা জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম কি বলছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তাহলে এই যে জিপিএস এর সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান আমরা খুব সঠিকভাবে জানতে পারি। ঠিক আছে, এটাতে কি হয়, একটা স্যাটেলাইট থাকে, এই স্যাটেলাইট কি করে আমাদের, যদি এটা আমরা পৃথিবী ধরি, এই পৃথিবীর উপরে থাকে আমাদের এই স্যাটেলাইট, এই স্যাটেলাইট কি করে এর ক্যামেরার সাহায্যে কোনো একটা স্থানের অবস্থান আমাদের বলে দেয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসি আমাদের সম্পদ অনুসন্ধান। তাহলে পৃথিবীর মধ্যে কোথায় খনিজ সম্পদ রয়েছে, কোথায় কয়লা, কোথায় লোহা রয়েছে, কোথায় তামা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি কিসের সাহায্যে, অবস্থান। তাহলে আমাদের সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অবস্থানটা জানা খুব জরুরি। নেক্সট রয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রতিরক্ষা। তাহলে আমরা যখন প্রতিরক্ষামূলক বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র, বিভিন্ন রকম মিসাইল এগুলো আমরা ব্যবহার করব, যখন করি তখনও কিন্তু আমাদের প্রয়োজন পড়ে এই অবস্থানের, অর্থাৎ লোকেশন, আমরা ঠিক কোথায় ফেলতে চাচ্ছি সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? তাহলে আমরা দেখলাম যে পৃথিবী পৃষ্ঠের কোনো একটি অবস্থানের অবস্থান নির্ণয় করাটা কতটা জরুরি, আর কোন কোন কাজে আমরা এই অবস্থান বিষয়টাকে আমরা উপলব্ধি করে থাকি, দেখে থাকি। ঠিক আছে, আমাদের কাজে লাগে। ঠিক আছে, আমরা সেটা জানলাম। নেক্সট পয়েন্টে চলে আসি, অক্ষাংশ ও অক্ষরেখা বৈশিষ্ট্য। তাহলে এই অক্ষরেখা বা অক্ষাংশ যখন আমরা কথাটা বলছি, এটা আসলে কি, এর বৈশিষ্ট্যগুলোই বা কি কি, আমরা সেগুলো সম্পর্কে ধীরে ধীরে করে এখন জানব। চলে আসি বিস্তার যদি বলি, তাহলে পূর্ব পশ্চিমে বিস্তৃত। ভালো করে দেখে নাও, দেখো যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তোমরা খুব ভালোভাবে ধীরে সুস্থে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। এগুলো তাহলে প্রথমে কি বলেছে, পূর্ব পশ্চিমে বিস্তৃত একটু কাল্পনিক রেখা। তাহলে পূর্ব পশ্চিমে, তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে পূর্ব পশ্চিমে বিস্তৃত, তাহলে এমন একটি রেখা যেটা পূর্ব পশ্চিমে বিস্তৃত তাকে কি বলছে, এই যে অক্ষরেখা। সমান্তরাল, প্রতিটি অক্ষরেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল। দেখো এই একটা অক্ষরেখা, এই একটা অক্ষরেখা, তারা কোনোদিনও কোথাও মিলবে না, অর্থাৎ তারা পাশাপাশি চলে যাবে কিন্তু কোনোদিনও মিলবে না, তাকে কি বলছে, প্যারালাল বা সমান্তরাল। ঠিক আছে, নেক্সট চলে আসছি আকার। নিরক্ষরেখা হলো বৃহত্তম অক্ষরেখা, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে এরা ক্রমশ ছোট হতে থাকে। তাহলে নিরক্ষরেখাকে কি বলা হয়, অর্থাৎ এর মান কত, 0 ডিগ্রি। একটু আগেই তোমাদের বললাম 0 ডিগ্রি। এই যে 0 ডিগ্রি থেকে আমরা যতই উপরের দিকে যাব বা যতই নিচের দিকে যাব ততই অক্ষরেখাটা কি হতে থাকবে, ছোট হতে থাকবে, তাই না? তাহলে পরে এটা একটা অক্ষরেখা, সব থেকে বড় অক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি। এরপরে যে অক্ষরেখাগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে ছোট হতে থাকবে, আরো ছোট হতে থাকবে, এরকম ছোট হতে হতে এখানে বিন্দুতে গিয়ে মিলে যাবে, তাই না? উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে বিন্দুতে মিলে যাবে। তাহলে কি বললাম, যে নিরক্ষরেখা একটা সব থেকে বড় অক্ষরেখা, আর ধীরে ধীরে দক্ষিণে যাব বা উত্তরের দিকে যাব, ধীরে ধীরে সেই অক্ষরেখাটা তার দৈর্ঘ্যটা কমে যায়, ছোট হতে যায়। নেক্সট মান, সর্বোচ্চ মান হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বনিম্ন মান হচ্ছে 90 ডিগ্রি। খুব ভালো করে মনে রাখবে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে সব থেকে বড় মান কোনটা, সেটা হচ্ছে 0 ডিগ্রি, আর সব থেকে ছোট মান কোনটা, 90 ডিগ্রি, তাই না? এটা 90 হতে পারে কিন্তু এর মান সব থেকে ছোট, আর এটা 0 হতে পারে, এর মান সব থেকে বড়। দূরত্ব, দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বত্র সমান থাকে। তাহলে এই বিন্দু, এটা যদি আমাদের এ অংশ হয় আর এটা যদি বি, তাহলে এই দুটোর দূরত্ব সব জায়গায় সমান থাকবে, তাই না? তাহলে এখানেও এ বি এর মধ্যে দূরত্ব সমান থাকবে, এখানেও এ বি এর মধ্যে দূরত্ব সমান থাকবে, এখানেও এ আর বি এর মধ্যে দূরত্ব কিন্তু সমান থাকবে। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি পরের অংশে, বলছে যে অক্ষাংশের শ্রেণীবিভাগ।
এখানে তিনটা অক্ষাংশের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে। একটাকে বলছে নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ। তাহলে অক্ষ এর মাঝখানের যে অংশ তাকে বলা হয় অক্ষাংশ, অর্থাৎ এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, তাহলে এই অংশটাকে কি বলছে? অক্ষাংশ। তারপরে আবার এখানে একটা অক্ষরেখা, এর মাঝখানে অংশটা অক্ষাংশ বলছে। এভাবে করে আমরা বিভিন্ন অক্ষাংশের মধ্যে ভাগ করে নিই। তাহলে এটাকে কি বলছে? 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, তিনটে ভাগে ভাগ করেছে। একটাকে বলছে নিম্ন অক্ষাংশ, আরেকটাকে বলছে মধ্য অক্ষাংশ, আরেকটাকে বলছে উচ্চ অক্ষাংশ। তাহলে এটাকে বলছে নিম্ন অক্ষাংশ। তা এটা কত? 0 থেকে 30 ডিগ্রি। তারপরে 30 থেকে যে 60 এই অংশটা, এটাকে বলা হয় মধ্য অক্ষাংশ। 60 থেকে 90 এটাকে কি বলা হয়? উচ্চ অক্ষাংশ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ আর উচ্চ অক্ষাংশ। ঠিক আছে? দেখো খুব ভালোভাবে ধীরে ধীরে তোমরা এগিয়ে যাও। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে যখনই কথা হবে তোমরা কিন্তু এই ভিডিওটা সম্পর্কে অবশ্যই বলবে। তাদেরকে বলবে যে একজন শিক্ষক আছে যে খুব সহজে এই বিষয়টা খুব সহজ ভাষায় আমাদের মতো করে প্রস্তুত করে দিচ্ছে, পড়াচ্ছে। আর যেগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে খুব সহজে আলোচনা করতে পারো, শেয়ার করতে পারো। ঠিক আছে? চলো দেখি। এবারে দেখি যে গুরুত্বপূর্ণ কিছু অক্ষরেখা সমূহ কি কি আছে। 0 ডিগ্রিকে কি বলা হয়? নিরক্ষরেখা। 23.5 ডিগ্রি উত্তরকে বলা হয় কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার। 23.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। 66.5 ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু বৃত্ত, আর 66.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় কুমেরু বৃত্ত। তাহলে এই নামগুলো তোমাদের জানা বা মনে রাখা খুবই জরুরি। তোমরা ধীরে ধীরে এগুলো মুখস্থ করবে, কারণ এগুলো সব সময়ের জন্য প্রয়োজন পড়বে। তাহলে আবার একটু দেখে নিই। 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা। 23.5 ডিগ্রি উত্তরকে বলছে কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণকে বলছে মকর ক্রান্তি রেখা। হয়ে গেল। নেক্সট, 66.5 ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু বৃত্ত, আর 66.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় কুমেরু বৃত্ত। তাহলে উপরেরটাকে বলছে সু আর নিচেরটাকে বলছে কু। ঠিক আছে? মনে রাখার জন্য বলে দিলাম। চলে আসি নেক্সটে। বলছি যে আমরা অক্ষাংশ নির্ণয়টা করব কি করে, কিভাবে আমরা অক্ষাংশটাকে নির্ণয় করব। দেখো, অক্ষাংশ নির্ণয়ের জন্য একটা খুব সুন্দর বা সহজ পদ্ধতি রয়েছে, সেক্সট্যান্ট যন্ত্র। এই যন্ত্রটার নাম কি? সেক্সট্যান্ট। আচ্ছা, তাহলে এখানে বলেও দেওয়া হয়েছে সেক্সট্যান্ট যন্ত্র। এর সাহায্যে কি মেরু তারার বা পোলার স্টার এর উন্নতিকোণ মেপে অক্ষাংশ নির্ণয় করা হয়। অর্থাৎ এই যে রয়েছে তোমাদের এখানে পোলার স্টার, এই পোলার স্টারের সাহায্যে আমরা কি করি? কোনো একটা স্থানের অবস্থানটা কৌণিক অক্ষাংশ সেটাকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে পরীক্ষার প্রশ্ন আসবে যন্ত্রটার নাম কি, যার সাহায্যে কোনো একটা জায়গার কোণকে মাপা হয়, তাকে বলা হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। ঠিক আছে? নেক্সট, দুটি খুঁটির সাহায্যে, খুঁটির উচ্চতা ও দূরত্বের সাহায্যেও কিন্তু ত্রিকোণমিতি পদ্ধতিতে আমরা কিন্তু কোনো একটা জায়গার অক্ষাংশ নির্ণয় করতে পারি। এছাড়া জ্যামিতিক পদ্ধতিতে মেরু তারার উন্নতি কোণ নির্ণয় করার মধ্য দিয়েও, সেকশন যন্ত্র না, আমরা জ্যামিতিকভাবে আমরা মেরু তারার সাহায্যেও কিন্তু আমরা কোনো একটা স্থানের আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি। আমাদের এই যে অক্ষাংশ ভিত্তিক কিছু তাপ বলয় বা তাপ মণ্ডলে ভাগ করা হয়েছে। যেমন এটাকে নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা বা মকর ক্রান্তি রেখা, এই জায়গাটাকে একটা তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। তারপরে এখানে প্রায় 30 থেকে 60 এই জায়গাটাকে একটা তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। আবার 60 থেকে 90 এটাকে আরেকটা তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। দেখি কি কি। একটাকে বলছে উষ্ণমণ্ডল বা টরিড জোন, আরেকটাকে বলছে নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেট জোন, আরেকটাকে বলছে হিমমণ্ডল বা ফ্রিজিড জোন। দেখে নাও এখানে তোমরা এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, দেখো ছবি এই কারণেই ব্যবহার করছি যে তোমরা ছবির সাহায্যে খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবে, যাতে খুব সুন্দরভাবে সহজে তোমরা বুঝতে পারো। ওর জন্যই কিন্তু এই ছবিগুলোর সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে একবার যেটা পড়াবো সেটা যাতে তোমাদের মাথায় গেঁথে যায়। ঠিক আছে? তাহলে পরে আমাদের এই যে এটা, তাহলে এটাকে আমরা যদি 30 ডিগ্রি ধরি আর এটাকে যদি দক্ষিণের 30 ডিগ্রি ধরি, তাহলে এটা 0। তাহলে এই যে উত্তরে 30 আর দক্ষিণে 30 এর মাঝখানে যে জায়গাটা আছে তাকে কি বলছে? উষ্ণমণ্ডল বা টরিড জোন। নেক্সট, এই যে 30, 60 ডিগ্রি উত্তর বা 60 ডিগ্রি দক্ষিণ,
তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলছে? টেম্পারেট জোন, অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ অর্থাৎ না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ মণ্ডল। এই জায়গাটা খুব কমফোর্টেবল জোনে থাকে। নেক্সট আরেকটা কি, এইটা কি রকম তাপমণ্ডল? এটা ঠান্ডা, দেখতেই পাচ্ছ উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই জায়গাগুলো খুব ঠান্ডা হয়ে থাকে, তাই এটাকে কি বলা হয়? ফ্রিজিড জোন। ফ্রিজ থেকে মনে রাখবে, ফ্রিজ মানে ঠান্ডা, তাহলে হিমমণ্ডল বা ফ্রিজিড জোন। তাহলে তিনটা অঞ্চল, একটা হচ্ছে টরিড জোন বা উষ্ণমণ্ডল, নেক্সট হচ্ছে টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা ফ্রিজিড জোন বা হিমমণ্ডল। আর ভাগটাও খুব সুন্দর, একটা হচ্ছে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90 ডিগ্রি, তাই না? একটা মণ্ডল, আরেকটা মণ্ডল, আরেকটা মণ্ডল। ক্লিয়ার? চলে আসি আমরা দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য একটু দেখে নিই। তাহলে যদি সেই সময় তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তোমরা কিন্তু এবারে এখন যেটা বোঝাচ্ছি সেটাতে একদম ক্লিয়ারভাবে, পরিষ্কারভাবে, একদম নির্ভুলভাবে জিনিসগুলোকে বুঝে নেবে। তাহলে প্রথমে আমরা আলোচনা কি করছি, যে বিস্তার, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এটার বিস্তার। নেক্সট কি বলছে? সমান্তরাল নয়, এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল নয়, নিরক্ষরেখায় এদের দূরত্ব সব থেকে বেশি থাকে, মেরুতে গিয়ে এরা মিলিত হয়ে যায়। দৈর্ঘ্য, সব দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। ব্যবহার, কোন স্থানের স্থানীয় সময় নির্ণয়ে এদের প্রধান ভূমিকা রয়েছে। একটু দেখে নিই আমরা। তাহলে প্রথমটা কি বলেছে? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এরা বিস্তার লাভ করে, তাই না? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি বিস্তার লাভ করে। নেক্সট চলে আসছি সমান্তরাল নয়, এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল নয়। কেন? অক্ষরেখাগুলো সমান্তরাল ছিল, এরা কিন্তু সমান্তরাল নয়, এরা কিন্তু পরস্পর গিয়ে উত্তর বা দক্ষিণ মেরুতে গিয়ে মিলে যায়। দৈর্ঘ্য, সব দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। তাহলে অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান ছিল না, তাই না? নিরক্ষরেখা ছিল সব থেকে বড় অক্ষরেখা, তারপরে ধীরে ধীরে ছোট হতে হতে বিন্দুতে গিয়ে মিলে যায় উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে। কিন্তু দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটাই সমান। নেক্সট দেখো, সব দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। কোন স্থানের স্থানীয় সময় বা লোকাল টাইম নির্ণয়ে এদের প্রধান ভূমিকা রয়েছে। অর্থাৎ দ্রাঘিমা রেখার সাহায্যে কিন্তু সময় নির্ণয় করা হয়, তাই না? অক্ষরেখার পরিবর্তনে কিসের পরিবর্তন হয়? ঋতুর পরিবর্তন হয়ে যায়, আবহাওয়ার পরিবর্তন হয়ে যায়, জলবায়ুর পরিবর্তন হয়ে যায়। কিন্তু দ্রাঘিমা রেখার পরিবর্তনে সময়ের পরিবর্তন হয়ে যায়, টাইমের পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, 0 ডিগ্রি দ্রাঘিমাকে তাহলে কি বলা হয়? প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। আর লন্ডনে গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে এটা গেছে। এছাড়া 180 ডিগ্রি যে দ্রাঘিমা আছে, এটিকে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেড লাইন বলা হয়। তাহলে এখানে দুটো লাইন, একটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, যেটাকে মূল মধ্যরেখা বলছে, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেড লাইন অর্থাৎ 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেড লাইন। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, কেমন? আমরা চলে আসি নেক্সটে। তাহলে এই যে এখানে দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলোকে খুব সুন্দরভাবে সহজে বোঝানোর চেষ্টা করেছি। যদি পরীক্ষায় পার্থক্য আসে, তোমরা কিন্তু এখান থেকে একদম হুবাহু তোমরা লিখে দিতে পারবে, যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। কারণ এই চ্যাপ্টারের কিন্তু মেন উদ্দেশ্যই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাকে খুব ভালোভাবে তোমাদেরকে বোঝানো। তাহলে বিষয় কি? যদি আমরা পার্থক্য দেখি, তাহলে এটা পূর্ব পশ্চিমে বিস্তৃত, এটা উত্তর দক্ষিণে বিস্তৃত। আকার ও পরিধির ক্ষেত্রে অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্ত, এদের পরিধি অসমান, সমান নয়, কিন্তু এরা অর্ধবৃত্ত, আর এদের দৈর্ঘ্য সকলেরই সমান। সমান্তরালতার দিক থেকে যদি প্রতিটি অক্ষরেখাকে দেখি, তাহলে পরস্পর এরা সমান, কিন্তু এরা সমান্তরাল নয়, এরা দুজনেই মিলিত হয় কোথায়? উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে। প্রধান রেখা হিসাবে নিরক্ষরেখাকে ধরা হয়, আর এখানে প্রধান রেখা হিসাবে মূল মধ্যরেখা বা 0 ডিগ্রিকে ধরা হয়। প্রধান কাজ কি? জলবায়ু ও তাপমণ্ডল নির্ধারণে এটা সাহায্য করে। আর কি? মূলত স্থানীয় সময় বা তারিখ নির্ধারণে এর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখো, এই পার্থক্যের সাহায্যে না দুটো বিষয়কে খুব সুন্দরভাবে মনে রাখা যায়। তোমরা কিন্তু এই পার্থক্যটাকে খুব সুন্দরভাবে পড়বে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। এবারে চলে আসি আমাদের দ্রাঘিমা ও সময়ের সম্পর্ক। অর্থাৎ দ্রাঘিমা রেখার সাহায্যে
কিভাবে আমরা কোনো একটা জায়গার সময় নির্ধারণ করব সেটা আমরা এখন দেখব। দেখো আমাদের এখানে মেন একটা মুখস্থ রাখার বিষয় হচ্ছে কি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য কত 4 মিনিট। এটা হচ্ছে আসল বিষয়। 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য কত 4 মিনিট, এটুকু খালি মনে রাখতে হবে। তাহলে 1 ডিগ্রিতে যদি সময় পার্থক্য 4 মিনিট হয় তাহলে পরে 30 ডিগ্রিতে কত হবে? 1 ডিগ্রিতে সময় পার্থক্য 4 মিনিট, তাহলে 30 ডিগ্রিতে কত হবে? তাহলে কি হবে 4 ইন্টু 30, তাহলে এত মিনিট। যদি এত মিনিট হয় তাহলে 3 4 12, 120 মিনিট। 120 মিনিট মানে কত 2 ঘন্টা। ঠিক আছে, এটা কেন বললাম হঠাৎ করে, কারণ আছে, তোমরা এক্ষুনি দেখতে পাবে। তাহলে দেখো আমরা এখানে দেখিনি যে আমরা এটা কেন বললাম, শুধু এইটুকু মনে রাখবে যে 1 ডিগ্রিতে 4 মিনিট, তাহলে 30 ডিগ্রিতে কত 2 ঘন্টা, তাই না? এইটুকু তোমরা বুঝতে পারবে। এবারে দেখি আমরা কিভাবে এটাকে দেখি। দেখো আমাদের এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে গুজরাট, এদের মাঝখানে দ্রাঘিমাগত বিস্তার, অর্থাৎ এখানকার যে দ্রাঘিমা রেখা আছে আর এখানে যে দ্রাঘিমা রেখা আছে তার মধ্যে ডিফারেন্স কত 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি। আমি একটু আগে কি বললাম, 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য কত 4 মিনিট, তাহলে 30 ডিগ্রিতে কত হবে? এক্ষুনি বললাম 2 ঘন্টা। অর্থাৎ এখান থেকে এখানে সময় দ্রাঘিমাগত পার্থক্য 30 ডিগ্রি, তাহলে পরে সময়ের পার্থক্য কত হবে? এখনই কি বললাম 2 ঘন্টা, 2 আওয়ার্স। তাহলে অরুণাচল প্রদেশে যদি সকাল হয় 4টার সময় 4 AM, কিন্তু গুজরাটে হবে কটার সময়? সকাল 6টার সময়। এরা সূর্য আগে দেখবে, এরা সূর্য পরে দেখবে। তাহলে ভাবো অরুণাচল প্রদেশে যদি কোনো বন্ধু থাকে সে সকাল হবে কয়টার সময়? 4টার সময়। কিন্তু এ অর্থাৎ যে গুজরাটে বসে আছে তার সকাল কখন হবে? 6টার সময়। ভাবতে পারছো কতটা টাইমে ডিফারেন্স, তাই না? তাহলে পরে কিন্তু এইভাবে তো আর সরকারি কাজকর্ম চলতে পারে না। প্লেন চলা, ট্রেন চলা, সরকারি বিভিন্ন কাজকর্ম, স্কুল কলেজ, এগুলো এইভাবে চলতে পারে না। একটা দেশের জন্য একটাই সময় হওয়া খুব প্রয়োজন। তাহলে পরে তখন আমরা কি করলাম, আমরা এর মাঝামাঝি একটা লাইন নিয়ে নিলাম, যে লাইনটার মান কত 82 ডিগ্রি 30 মিনিট। 82 ডিগ্রি 30 মিনিট। এই যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এই 82 ডিগ্রি 30 মিনিট কার মধ্য দিয়ে গেছে? এটা উত্তরপ্রদেশের এলাহাবাদের উপর দিয়ে গেছে। আর এই লাইনে এই সময়ে যেই সময়টা ধরা হয় সেটাই হচ্ছে ভারতের জন্য প্রমাণ সময়। ঠিক আছে, তাহলে আমাদের কি এটাকে বলা হয় প্রমাণ সময়, অর্থাৎ প্রত্যেকটা দেশের একটা নিজস্ব প্রমাণ সময় থাকে। ঠিক আছে, তাহলে ভারতের প্রমাণ সময় কোনটা হবে না, উত্তরপ্রদেশের যে এলাহাবাদ রয়েছে তার উপর দিয়ে যে লাইনটা গেছে, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট, যেটা কি মোটামুটি দুটো স্থানের মাঝামাঝি জায়গা, অরুণাচল প্রদেশ আর গুজরাটের মাঝামাঝি জায়গা। এইটাতে যেই সময়টা হয় সেই সময়টাকে আমরা কি ধরে নিই? ভারতের প্রমাণ সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, IST। পরীক্ষার প্রশ্ন আসে কিন্তু IST, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাহলে তোমরা কি বলবে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। সারা ভারতের জন্য একটাই সময় বেছে নেওয়া হয়, যেটাকে ধরে আমরা কিন্তু সমস্ত কাজকর্মগুলো করে থাকি। তাহলে সেটাকে কি বলছে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, এবারে চলে আসি আমাদের দেশের সর্বত্র এই একই সময় ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল। তাহলে পরে তোমরা এখনই দেখলে কিন্তু 1 ডিগ্রিতে সময় পার্থক্য 4 মিনিট। এটা যদি তোমরা বুঝতে না পেরে থাকো আরেকবার দেখো, বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে একটা দ্রাঘিমা রেখা রয়েছে, তাই তো? এখানে আরেকটা দ্রাঘিমা রেখা রয়েছে। মনে করি আমরা এই দ্রাঘিমা রেখার থেকে এই দ্রাঘিমা রেখার ডিস্টেন্স কত? 1 ডিগ্রি। কি বললাম? 1 ডিগ্রি। যদি আমরা এই একটা দ্রাঘিমা রেখা, এই একটা দ্রাঘিমা রেখা, এদের মাঝখানে যদি বলি এটা হচ্ছে 80 আর এটা যদি বলি আমি 81, তাহলে পরে এদের মধ্যে দ্রাঘিমাগত ডিস্টেন্স কত? দ্রাঘিমাগত ডিস্টেন্স কত? 1 ডিগ্রি। কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য কত? অর্থাৎ এখান থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগছে? 4 মিনিট। এইভাবে তোমরা দেখো। তাহলে 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয় তাহলে 30 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টা। বুঝতে পারলে? চলো
এখানে আর বেশ কিছু ইনফরমেশন আছে, দেখে নাও। যেমন আইএসটি তোমরা দেখেই নিলে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, বলে দেয় যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটির ফুল ফর্ম কি। ঠিক আছে, ভারতের প্রমাণ সময়। এর মান কত? 82°30' পূর্ব দ্রাঘিমা। আচ্ছা, স্থান কোনটা? এলাহাবাদ, প্রয়াগরাজের নিকট দিয়ে গেছে এটা। আচ্ছা, আরেকটা হচ্ছে জিএমটি বা গ্রিনিচ মিন টাইম। তাহলে এটা সম্পর্কে আমাদের জানতে হবে, অনেক সময় ফুল ফর্ম দিয়ে দেয় যে গ্রিনিচ মিন টাইম বা জিএমটির মানেটা কি। ঠিক আছে। আচ্ছা, সময় অঞ্চল বা টাইম জোন, অর্থাৎ কোনো একটা জায়গার যে নির্দিষ্ট একটা স্থান রয়েছে, অর্থাৎ সাধারণত 15° দ্রাঘিমার ব্যবধানে পৃথিবীতে মোট 24টি সময় অঞ্চল রয়েছে। ঠিক আছে, তাহলে 15° ব্যবধান করে করে পৃথিবীতে কটা সময় অঞ্চল রয়েছে? 24টি সময় অঞ্চল রয়েছে। চলে আসি এবারে নেক্সট পার্টটা দেখে নাও। তাহলে পৃথিবী গোলাকার, নিখুঁত অবস্থান প্রকাশ করে। তাহলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ যেখানে একে অপরকে ছেদ করে সেটি হলো কোনো স্থানের নিখুঁত অবস্থান বা কোঅর্ডিনেটস। উচ্চারণ করে নাও একবার, কোঅর্ডিনেট। তাহলে কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেট মানে হচ্ছে যে কোঅর্ডিনেটস মানে হচ্ছে কোনো একটা স্থানের অবস্থান, অর্থাৎ দ্রাঘিমা রেখা আর অক্ষরেখার যে মিলন বিন্দু তাকে বলা হয় কোঅর্ডিনেটস। ঠিক আছে, তাহলে পরে দ্রাঘিমা রেখার আর অক্ষরেখার যে মিলন বিন্দু তাকে বলা হয় কোঅর্ডিনেটস। আচ্ছা, এই যে কোঅর্ডিনেটসটা আছে, দেখো তোমার বন্ধুর জন্য এটা, কিন্তু তার পাশেই থাকা যে আমার আরেকটা বন্ধু রয়েছে তার জন্য কিন্তু আরেকটা। তাহলে এর অবস্থান আলাদা বা এর অবস্থান আলাদা। দেখো, তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে তোমরা যখন জিনিসপত্র অর্ডার দাও তখন কি হয়? তখন কিন্তু এই যে বন্ধু যখন অর্ডার দিল, তারপরে কিছু একটা নির্দিষ্ট সময় পর ডেলিভারি বয় তোমার বাড়ির সামনে চলে আসে। কি করে আসে? কারণ তুমি লোকেশন দিয়েছো। এই যে লোকেশন মানেটা কি? যে দ্রাঘিমা রেখা আর অক্ষরেখার যে মিলন বিন্দু সেটা দিয়েছো, সেটাকে বলছে লোকেশন। যেটা তোমার বাড়ির জন্য আলাদা হবে, তোমার বন্ধুর বাড়ির জন্য কিন্তু আলাদা হবে। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে দেখো, এই যে এখানে একটা অবস্থান দিয়েছে, এখানে একটা অবস্থান দিয়েছে, তাহলে অক্ষরেখা দ্রাঘিমা রেখার যে মিলন বিন্দু। ঠিক আছে, এই যে দেখতে পারো এটা দ্রাঘিমা রেখা, এই যে অক্ষরেখা, তাহলে এখানে একটা পয়েন্ট তৈরি, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কোঅর্ডিনেটস বা অবস্থান। এই যে দেখো এখানে, তাই না, এতগুলো ছবি দিয়েছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এবারে বেশ কতগুলো ছোট ছোট ইনফরমেশন একটু দেখে নিই। একটা হচ্ছে প্রতিবাদ স্থান। প্রতিবাদ স্থান কাকে বলা হয়? কোনো একটি অবস্থান পৃথিবীর উপরে, এখানে একটা অবস্থান আছে কোনো একটা মানুষের বা কোনো একটা জায়গার, তার পৃথিবীর ঠিক বিপরীতে যে আরেকটা অবস্থান রয়েছে তাকে বলা হয় প্রতিবাদ স্থান। অর্থাৎ পৃথিবীর তুমি কোথায় রয়েছো তার ঠিক বিপরীতের স্থানটিকে কি বলা হয়? প্রতিবাদ স্থান। নেক্সট, এটা গেল। আচ্ছা, এবারে চলে আসছে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডেডলাইনকে দেখো আইডিএল হিসাবেও বলা হয়। ইন্টারন্যাশনাল ডেডলাইন, দেখো দ্রাঘিমা রেখাকে আমরা একটু আগে কি জানলাম? সোজাসুজি হয়, স্ট্রেট হবে। কিন্তু 180° যে দ্রাঘিমা রেখাটা আছে সেটা কিন্তু একটু আলাদা। কিরকম? এটাকে ধরে নেওয়া হয় একটু আঁকা বাঁকা করে নেওয়া হয়েছে। এবারে প্রশ্ন আসতে পারে, কেন? একটু আগেই তো স্যার আপনি বললেন যে দ্রাঘিমা রেখাগুলো সবগুলো স্ট্রেট। না, আসলে সবগুলো স্ট্রেট নয়, এটাকে একটু অবস্থা অনুযায়ী ব্যবস্থা করার জন্য এটাকে একটু আঁকা বাঁকা করা হয়েছে। কারণ এই যে তোমরা ম্যাপ দেখছো, এই ম্যাপের মধ্যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে অনেকগুলো দেশ, সেই দেশগুলো এই সমুদ্রের মধ্যে রয়েছে। এই সমুদ্রের মধ্য দিয়ে যে অনেকগুলো দেশ রয়েছে, সেই দেশের মাঝখান দিয়ে কোনো দ্রাঘিমা রেখাকে নিয়ে যাওয়া হয়নি। তাহলে কি হবে? এই দেশের জন্য ডেট আলাদা, এই দেশের জন্য ডেট আলাদা হয়ে যাবে। সেটা যাতে না হয়, একই যাতে দিন, তাহলে ওর জন্য আমরা কি করলাম? ইন্টারন্যাশনাল ডেডলাইনকে একটু আঁকা বাঁকা করে আমরা নিয়ে গেলাম। বুঝতে পারলে? তাহলে যাতে দেশটাকে টাচ না হয়, তাই আমরা এটাকে আঁকা বাঁকা করে আমরা নিয়ে গেলাম। তাহলে আমাদের এই যে সমুদ্রের উপর দিয়ে আছে, কেন সমুদ্রের উপর দিয়ে? কারণ সমুদ্রের উপরে কোনো দেশ নেই, আর যা কিছু আছে ছোট ছোট আইল্যান্ড, সেই আইল্যান্ডগুলোকে আমরা সেভ করার জন্য, বাঁচানোর জন্য আমি কি করলাম? ইন্টারন্যাশনাল ডেডলাইনকেই দেখে নিলে যে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইন। তাহলে আমি আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইনের ক্ষেত্রে কি বললাম যে এটা এক তো সমুদ্রের উপর দিয়ে নিয়ে নেওয়া হয়েছে,
কেন সমুদ্রের উপর দিয়ে নিয়ে নেওয়া হয়েছে? কারণ সমুদ্রের মধ্যে কোনো রকম ল্যান্ড মাস নেই, অর্থাৎ স্থলভাগ নেই। স্থলভাগ না থাকাতে সেখানে কোনো মানুষ বসবাস করে না, কোনো দেশ বসবাস করে না, তাই না? আমরা কেন এরকম আঁকা বাঁকা করলাম? কারণ যাতে কোনো দেশের উপর দিয়ে না যায়, মাঝামাঝি দিয়ে না যায়। যদি আমরা কোনো দেশের মাঝামাঝি দিয়ে নিয়ে যেতাম তাহলে কি হতো? এ অংশে ডেট আলাদা হতো আর বি অংশে ডেট আলাদা হতো, ঠিক আছে? তার জন্য আমরা কি করেছিলাম, দেশটাকে একটু অ্যাভয়েড করার জন্য আমরা আঁকা বাঁকা করে নিয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা একদম শেষ অংশে চলে এসেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক নজরে পুরো অধ্যায়টা, অর্থাৎ কুইক রিভিশনের জন্য আমরা কি বুঝলাম, এই যে আমরা চ্যাপ্টারটা এতক্ষণ ধরে পড়লাম আমরা কি বুঝলাম সেটা একবার দেখে নিই। দেখো আমাদের এখানে কি বলেছে, অক্ষাংশ, অর্থাৎ কোণ, অক্ষরেখা সম্পর্কে জানলাম, সমান্তরাল রেখা, দ্রাঘিমা রেখা, লম্বালম্বী রেখা, এগুলো বিষয় জানলাম। এই বিষয়টা তো খুবই ইম্পর্টেন্ট। 1 ডিগ্রি দ্রাঘিমাতে সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। ভারতের প্রমাণ সময় কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা এলাহাবাদের উপর দিয়ে গেছে। এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন হিসাবে খুব আসে। আচ্ছা, অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে নাও। পৃথিবীর বৃহত্তম অক্ষরেখা কোনটি? নিরক্ষরেখা। মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। গ্রিনিচের মান মন্দির ঠিক কোথায় অবস্থিত? লন্ডনে। 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। কলকাতার অক্ষাংশ দ্রাঘিমাংশ কত? 22 ডিগ্রি 34 মিনিট। ঠিক আছে? তাহলে পরে এবার কোনো অক্ষরেখা অতিক্রম করলে তারিখ বদলায় কিনা? তাহলে কার আন্তর্জাতিক তারিখ রেখা? পৃথিবীর মোট সময় অঞ্চলের সংখ্যা কয়টি? 24টি। ঠিক আছে? তাহলে পরে এইভাবে করে আমরা বেশ কিছু প্রশ্ন দেখলাম। যারা চাচ্ছ যে একটু বড় প্রশ্ন বা বর্ণনামূলক কিছু যদি প্রশ্ন স্যার দিয়ে দিত, তাহলে আমরা এগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। যেমন দেখো, অক্ষাংশ অক্ষরেখার মধ্যে পার্থক্য কি? স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে? প্রতিবাদ স্থান বলতে কি বোঝায়? মহাবৃত্ত কি? বিমান চলাচলের গুরুত্বটা কি? আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয়েছে কেন? এক্ষুনি আলোচনা করলাম কিন্তু বাঁকানো হয়েছে কেন সেটাও দিয়ে দিয়েছি। যদি তোমরা বলো 5 নম্বরের বড় প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে স্যার কিছু কমন দিন, তাহলে এই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখার তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে আলোচনা করো। অক্ষাংশ ভিত্তিক তাপমণ্ডলগুলির সচিত্র বর্ণনা দাও। তাহলে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য পড়ে রাখা খুবই দরকার। তোমাদের সঙ্গে বলি যে এখানে যে চিত্র সহ এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছি, এটা এই কারণে, কারণ ভূগোল বিষয়ে তোমরা যদি ছবি ড্রয়িং করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা খুব লাভবান হবে। দেখো, একটা স্টুডেন্ট একটা নোট লিখেছে বা একটা অ্যান্সার লিখেছে, সেখানে কোনো ছবি নেই, আর তোমারই আরেকজন বন্ধু যার লেখাও রয়েছে সঙ্গে একটা ছবি রয়েছে, অর্থাৎ টিচার শিক্ষক খুব অনায়াসেই বুঝতে পারবে যে ওই স্টুডেন্টটা যে কিনা ছবি ড্রয়িং করেছে কি সে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছে বিষয়টা, তাই না? তাহলে শিক্ষক যখন বুঝতে পারবে, আর দেখতেও খুব সুন্দর লাগে, তাই না? যদি দেখতে খুব সুন্দর লাগে। দেখো, আমরা আজকে এই অংশে আমরা এই চ্যাপ্টারটি শেষ করছি, কিন্তু তোমাদের বলে রাখি ছবিটা খুব ইম্পর্টেন্ট। তাই তোমাদের জন্য আরেকটা সেশন নিয়ে আসব, যেখানে আমাদের ক্লাস 9-এর সমস্ত বইয়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ ছবিগুলো, ছবি কি করে ড্রয়িং করতে হয়, কোন কোন ছবিগুলো ড্রয়িং করব, কি ধরনের ছবি ড্রয়িং করা দরকার, কত সহজে আমরা ছবিগুলো ড্রয়িং করতে পারবো, এই বিষয়ে একটা বিস্তারিতভাবে আমরা ছবির সেশনই নিয়ে আসব। আমরা সেখানে 1টা 2টো 3টে ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে বলে দেবো কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন ছবিগুলো ইম্পর্টেন্ট, ছবিগুলো কিভাবে ড্রয়িং করতে হবে, কোথায় রাখতে হয় ছবিগুলো, ডান দিকে না বাঁ দিকে, সাইন্টিফিক্যালি কোন দিকটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই সমস্ত জিনিসগুলো জানবো। কত মিনিটের মধ্যে আমাদের ছবি ড্রয়িং করা দরকার, কত সহজে আমরা ছবি ড্রয়িং করতে পারি, সাইজ কতটা থাকা দরকার একটা ছবির, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু ভিডিও তৈরি করব। তাই তোমরা সঙ্গে থাকবে, না হলে কিন্তু এই ভিডিওগুলো মিস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পরে পরীক্ষার ঠিক আগের রাত্রে তোমরা যদি চাও কিছু এমন একটা পেজ যেটা দেখলেই পরে তোমার সমস্ত চ্যাপ্টারটা মনে পড়ে যাবে, তাহলে এটাই সেই পেজ। তোমরা কিন্তু মোবাইলের মধ্যে ডিপি হিসাবেও কিন্তু এটাকে রাখতে পারো, স্ক্রিনশট করে নাও, ডিপি হিসাবে রেখে দেবে, তাহলে খুব মনে থাকবে। চলো, তাহলে এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই ভিডিওটার থেকে অনেক মূল্যবান তথ্য পেয়েছো, তোমাদের লাভ হয়েছে, কিন্তু তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর
খুব মূল্যবান ভিডিওগুলো তোমাদের সামনে আবারও নিয়ে আসবো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।